আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যেটা কেমিস্ট্রি একটা সাবজেক্ট রয়েছে ৬৫,৯১৩, এটার ফাইনাল পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে সংক্ষিপ্ত সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আজকে আমি প্রথম ৩ অধ্যায় যেটা রয়েছে সেটা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলাপ আলোচনা করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অধ্যায় নাম্বার ১, পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার। তো এখানে সম্ভাব্য রচনামূলক প্রশ্ন হিসেবে দেখতে পাচ্ছেন মূল কণিকা কি, পরমাণুর স্থায়ী মূল কণিকার বর্ণনা দাও। তারপর দেখতে পাচ্ছেন মোলার আয়তন কি, প্রমাণ করো যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। এরপর দেখতে পাচ্ছেন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। এবং সর্বশেষ রচনামূলক হিসেবে প্রথম অধ্যায় থেকে যা আসে সেটা হচ্ছে সোডিয়াম ও ক্লোরাইডের মধ্যকার আয়নিক বন্ধন প্রক্রিয়া বর্ণনা করো। তো এই যে রচনামূলক 4টি প্রশ্ন দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় 2টি প্রশ্ন পরীক্ষায় আসার মতো সম্ভাব্য। এর মধ্যে 2 নম্বর প্রশ্ন প্রায় প্রতি বছরই পরীক্ষা আসে, যে মোলার আয়তন কি এবং প্রমাণ করো যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। এবং এখানে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এবং বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যা বর্ণনা দাও। এই প্রশ্ন 2টি রচনামূলক হিসেবে এই অধ্যায় থেকে বেশি আসে। আর এখানে মূল কণিকা কি, পরমাণু স্থায়ী মূল কণিকা বর্ণনা দাও, এটি অনেকটাই সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। তো চলুন এখন আমরা দেখি এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই অধ্যায় থেকে হাত দিলেই আমরা প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্নের দিকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে তুল্য ভর যোজনী ও পারমাণবিক ভরের মধ্যে সম্পর্ক দেখাও। যে প্রশ্নটি প্রায় পরীক্ষায় আসে। তারপর দেখতে পাচ্ছেন সমযোজী আয়নিক সন্নিবেশ বন্ধন কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো এখান থেকে হয়তো যে কোনো একটি অংশ দিয়ে দিতে পারি। তারপর আপনারা দেখবেন পার্থক্য দেখাও। এখানে পার্থক্য হিসাবে সিগমা বন্ধন, পাই বন্ধন, অণু পরমাণু, স্থূল সংকেত ও আণবিক সংকেত, অরবিট, অরবিটাল, এরকম বেশ কয়েকটি পার্থক্য রয়েছে। তো এখানে যে কোনো একটি পার্থক্যই পরীক্ষায় আসলে আসার মতো, কারণ স্থূল সংকেত, আণবিক সংকেত এটি মোস্ট গুরুত্বপূর্ণ। তারপর অণু পরমাণুর মধ্যে পার্থক্য, এটিও অনেক সময় পরীক্ষায় আসে। এবং সিগমা বন্ধন, পাই বন্ধনটাও গুরুত্বপূর্ণ। সুতরাং এখান থেকে এই সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো করতেই হবে। তো এর সাথে কিছু আরো প্রশ্ন রয়েছে, যেমন অ্যাভোগাড্রো সংখ্যা কি, এন এর মান কত, এরকম বিষয় রয়েছে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন যোজ্যতা কি, যোজনের ইলেকট্রনীয় মতবাদ বর্ণনা করো। রয়েছে আইসোটোপ, আইসোটন ও আইসোবার কাকে বলে, সিগমা ও পাই বন্ধন কাকে বলে ব্যাখ্যা করো। মৌলের তুল্য ভর কাকে বলে, উদাহরণ দাও। দেখাও যে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে বা এনটিপিতে কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর হচ্ছে 22.4 লিটার, যেটি অনেকটা রচনামূলক প্রশ্ন 2 নম্বর করলে এটা অনেকটাই হয়ে যায়। তো এই ছিল আসলে প্রথম অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা। আর এই অধ্যায়ের প্রথম অধ্যায় যেটা, এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আসলে সাজেশন দেওয়ার মতো তেমন কিছু নাই। এখানে শুধু সাল চিহ্নিত যেগুলো প্রশ্ন রয়েছে ছোটখাটো অতি সংক্ষিপ্ত, এইগুলো আপনারা একটু ভালো করে দেখবেন। আর এই প্রথম অধ্যায় থেকে প্রায় ম্যাথ প্রতি বছর থাকে বা অনেক সময় মাঝে মাঝে আসে,
সাল চিহ্নিত প্রথম দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণ 4 বই বের করলে দেখবেন। তারপর রয়েছে উদাহরণ 9, 10, 11, 20, 19 এই ক্যাটাগরির কিছু অঙ্কগুলো একটু দেখবেন, যদি পরীক্ষায় আসে তো চেষ্টা করবেন। তো এই ছিল প্রথম অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আলাপ আলোচনা। এখন আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলাপ আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ের গেলেই আমরা রচনামূলক প্রশ্ন যেগুলো দেখতে পাবো সেটা হচ্ছে পিএইচ কাকে বলে, যেটা প্রায় প্রতি বছরই পরীক্ষায় আসে। পিএইচ কাকে বলে এবং পিএইচ এর গুরুত্ব ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আবার অনেক ক্ষেত্রে বলে পিএইচ কাকে বলে, শিল্পক্ষেত্রে এর ব্যবহার আলাপ আলোচনা করো, এরকম ভাবে এই প্রশ্ন পরীক্ষায় আসে। তারপর দেখতে পাচ্ছেন বাফার দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করো। রয়েছে লবণ কাকে বলে, বিভিন্ন প্রকার লবণ সম্পর্কে আলাপ আলোচনা করুন। তো বিভিন্ন প্রকার লবণ বলতে মিশ্র লবণ, যুগ্ম লবণ এবং জটিল লবণ যেগুলো রয়েছে সেসব সম্পর্কে একটু বিস্তারিত আলাপ আলোচনাগুলো দেখবেন। তো এই প্রশ্নে মোটামুটি বলা যায় যে 1 এবং 2 এর মধ্যে থেকে একটা প্রশ্ন অবশ্যই প্রতি বছরই রচনামূলক হিসেবে আসে, এবং 1 নম্বর প্রশ্ন এখানে যদি রচনামূলক হিসেবে নাও আসে তাহলে অবশ্যই এটি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত হিসেবে এটি পাবে। সুতরাং এই 3টি প্রশ্ন বাদ দেওয়া কোনোভাবেই যাবে না। এটি সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত বা রচনামূলক বিভিন্নভাবে এই প্রশ্নটি এসে থাকে। এবং এই অধ্যায়ের মোটামুটি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন রয়েছে, যেমন 1 নম্বর দেখতে পাচ্ছেন দেখাও যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, যেটি মোস্ট ইম্পর্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তারপর পিএইচ কাকে বলে, কোন দ্রবণের পিএইচ এর সীমা কত, এটিও মোস্ট ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে রাখবেন যে পিএইচ এর সীমা কত থেকে কত পর্যন্ত। এটা একটা স্কেল যেটা রয়েছে, স্কেলটা একটু দাগানোর চেষ্টা করবেন। তারপর রয়েছে 3 নম্বর প্রশ্ন অ্যাসিড ও ক্ষার কাকে বলে, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি বিভিন্নভাবে আসে, তবে আধুনিক সংজ্ঞাটাই হচ্ছে বেশি জরুরি। আধুনিক সংজ্ঞা রয়েছে পুরাতন সংজ্ঞা, সুতরাং এই যে কোনো একটি সংজ্ঞা বা 2টি সংজ্ঞাই করে রাখতে পারেন। এবং অ্যাসিড ক্ষারের বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেটাও দেখবেন। আর এখানে যুগ্ম লবণ এবং জটিল লবণের মধ্যে পার্থক্য দেখা, এটাও দেখতে পারেন। সংক্ষিপ্ত হিসাবে প্রশ্ন এটি অনেক সময় এসে যায়। এছাড়া এই অধ্যায়ে আসলে তেমন আর জাতীয় কোনো প্রশ্ন নেই। এই ঘুরে ফিরে এই কয়েকটি প্রশ্নই এখান থেকে এসে যায়। তো অনেক সময় হয়তো আসে যে পটাশিয়াম সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেটের ক্ষারকীয় লবণ বলা হয় কেন, বা সোডিয়াম কার্বনেটকে ক্ষারকীয় লবণ বলা হয় কেন, এরকম হয়তো অনেক সময় আসে। তখন জাস্ট খালি ওটার একটু বৈশিষ্ট্য দিয়ে দেখাই দিলে হবে। তো জাস্ট এই ছিল এই দ্বিতীয় অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আলাপ আলোচনা। আর এখান থেকে অতি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন সাল চিহ্নিত যেগুলো রয়েছে এগুলো একটু হালকা খেয়াল করবেন। তো এখন আমরা চলে যাব আমাদের 3 নম্বর অধ্যায়, যেটা যাক এখানে আসলে একটু মিস্টেকই হয়ে গেছে, এটা 2 না, এটা 3 নম্বর অধ্যায়, যে রাসায়নিক বিক্রিয়া জারণ ও বিজারণ এই অধ্যায়টি। তো এই অধ্যায়ে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রভাবক কাকে বলে, বিভিন্ন প্রকার প্রভাবকের বর্ণনা দাও, শিল্পক্ষেত্রে প্রভাবকের ভূমিকা, এরকম এটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে 2 নম্বর যেটা দেখতে পাচ্ছেন নিচের সমীকরণটির তাৎপর্য বিশ্লেষণ করো, অর্থাৎ একটা সমীকরণ দিয়ে দিবে। আপনারা 146 নম্বর পেজে যে প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে 7, 8, 9, 10, 11, 12। তো এই প্রশ্ন 2 নম্বর প্রশ্নটি পরীক্ষায় আসবে, একটা সমীকরণ দিয়ে দিবে। যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেট এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়াগুলো উৎপন্ন হয় হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর কার্বন ডাই অক্সাইড এবং পানি।
এই সমীকরণ যেটি দেওয়া রয়েছে এই সমীকরণটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো যে কোনো একটি তাৎপর্য ভালো করে জানলেই বাকিগুলো আসলে হয়ে যায়। তো এই জন্য যে কোনো একটি সমীকরণ বা একটা সমীকরণের তাৎপর্য বর্ণনা করতে গেলে এর যেগুলো বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যটি যে কোনো একটি দেখা যাচ্ছে সমীকরণের ক্ষেত্রে খেয়াল রাখলে বাকিগুলো ক্ষেত্রে হয়ে যাবে। তবে এখান থেকে বিভিন্ন যে প্রতীক রয়েছে, যেমন ক্যালসিয়ামের মান কত, ম্যাগনেসিয়াম 24, এখানে সিলভার কত 107.87, তারপর এরকম কিছু কিছু যেগুলা সংকেত রয়েছে বা প্রতীক রয়েছে এইগুলা একটু জেনে রাখা ভালো। তো এটা একটু খেয়াল করবেন যে নিচের সমীকরণটির তাৎপর্য বিশ্লেষণ করো, এখান থেকে যে কোনো একটি প্রশ্ন দিয়েই দিবে। তারপর রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক বিক্রিয়ার বর্ণনা দাও। দেখতে পাচ্ছেন সংজ্ঞা দাও, প্রতিস্থাপন, প্রশমন, পলিমারকরণ, এগুলো সংজ্ঞা হিসাবে অনেক সময় পরীক্ষায় আসে। তো এই ছিল 3 নম্বর অধ্যায়ের রচনামূলক প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা। এখন আমরা 3 নম্বর অধ্যায়ের মোস্ট গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন রিডক্স বিক্রিয়া কি, দেখাও যে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া অর্থাৎ একই সাথে ঘটে। মানে এখানে যুগপৎ বিক্রিয়া বলতে আসলে জারণ বিজারণ যে একই সাথে ঘটে এটা দেখানো লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন জারণ বিজারণের উদাহরণ সহ আধুনিক সংজ্ঞা দাও। শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার লেখো। প্রভাবক, প্রভাবন বা প্রভাবক বিষ কি উদাহরণ দাও। তো এই রিলেটেড সংজ্ঞা জাতীয় এখানে প্রশ্ন রয়েছে। বা রাসায়নিক সমীকরণ কাকে বলে, আইসোমারিক বা সমীকরণ সমানুকরণ বিক্রিয়া কি, পলিমারকরণ বা বহুযোজন কাকে বলে। তো এরকম ছোটখাটো যেগুলো প্রশ্ন রয়েছে এইগুলো একটু খেয়াল করবে। তবে এখানে একটি বিষয়ও পরীক্ষায় আসে যে জারণ সংখ্যা বের করো, অতি সংক্ষিপ্ত হিসেবে আসে। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট, যেটা পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে হয়তো বলল যে পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা বের করো। তো এই জারণ সংখ্যা বের করার একটু বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে পটাশিয়াম ডাইক্রোমেটটা মোটামুটি বিভিন্ন সময় আসে। আর এখানে খুবই অতি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন সাল চিহ্নিত, এগুলো আসলে অত বেশি মানে বলা মুশকিল, তারপরও সাল দেখে দেখে একটু খেয়াল করবেন। তো আজকের এই ছিল আসলে কেমিস্ট্রি সম্পর্কে প্রথম 3 অধ্যায়ের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আলাপ আলোচনা। তো পর্যায়ক্রমে আমি পরের যে 2টি ভিডিও নিয়ে আসব সেখানে পরের 3 অধ্যায় অর্থাৎ মোট 9 অধ্যায়ের এই সংক্ষিপ্ত সাজেশন তুলে ধরব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো করে পড়াশোনা করবেন এবং পরীক্ষায় সবাই ভালো করবেন, দোয়া করি। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।